8 মার্চ 2014 মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 370 কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের জন্য রওনা দেয়। কিন্তু সেই বিমানটা আর কখনো বেইজিংয়ে পৌঁছায়নি। আর এখান থেকে শুরু হয় আধুনিক বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে বিভ্রান্তিকর এক রহস্য। ভাবুন তো একবার, আজকের এই কানেক্টিভিটি যুগে কিভাবে আস্ত একটা বোয়িং 777 বিমান হাওয়াতে মিলিয়ে যেতে পারে। আজকের এই আলোচনাতে আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। দেখব কিভাবে তদন্তকারীরা ডিজিটাল দুনিয়া থেকে শুরু করে একদম ক্ষুদে সামুদ্রিক প্রাণী সবকিছুর সাহায্য নিয়েছেন এই রহস্য সমাধানের জন্য, আর কিভাবে এই একটা মাত্র ঘটনা আমাদের জন্য বিমান ভ্রমণকে চিরদিনের মতো বদলে দিয়েছে। তবে চলুন আমরা এটা ভুলে না যাই যে এই পুরো রহস্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন 239 জন মানুষ, যাত্রী এবং ক্রু, তাদের পরিবার, তাদের প্রিয়জনেরা এক দশকেরও বেশি সময় ধরে শুধু একটা উত্তরের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। এই সংখ্যাটা আমাদের বারবার মনে করিয়ে দেয় এটা শুধু একটা টেকনিক্যাল রহস্য নয়, এটা একটা বিরাট মানবিক ট্র্যাজেডি। আচ্ছা, এই টাইমলাইনটা একটু ভালো করে দেখা যাক। বিমানটা ওড়ার ঠিক কিছুক্ষণের পরে কিন্তু স্বাভাবিক যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রথমে কন্ট্রোল টাওয়ারের সাথে শেষ কথা বলা হয়, আর ঠিক সেই মুহূর্তে বিমানের ট্রান্সপন্ডার, যেটা কিনা বিমানের পরিচয় আর অবস্থান জানাতে থাকে, সেটাও বন্ধ হয়ে যায়। কিন্তু বিমানটা কিন্তু পুরোপুরি অদৃশ্য হয়নি। প্রায় 7 ঘণ্টা ধরে এটা স্যাটেলাইটের সাথে এক ধরনের হ্যান্ডশেক সিগন্যাল পাঠিয়ে যাচ্ছিল, মানে বিমানটা তখনও উড়ছিল। কিন্তু প্রশ্ন হলো, কোথায়? তদন্তের প্রথম এবং সবচেয়ে বিতর্কিত দিকটা ছিল পাইলটকে ঘিরে। ক্যাপ্টেন জাহারি আহমদ শাহ এর বাড়িতে এমন একটা সূত্র পাওয়া যায় যা পুরো তদন্তকেই নাড়িয়ে দিয়েছিল। আর দেখুন, এটা কিন্তু কোনো গুজব বা জল্পনা কল্পনা নয়। এই তথ্যটা সরাসরি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো, মানে যারা পুরো অনুসন্ধানটার নেতৃত্বে ছিল। ক্যাপ্টেনের ব্যক্তিগত ফ্লাইট সিমুলেটর থেকে মুছে ফেলা ডেটা যখন পুনরুদ্ধার করা হলো, তখন এই ভয়ঙ্কর তথ্যটা সামনে আসে। পার্থক্যটা একবার দেখুন। একদিকে ছিল একটা সাধারণ বাণিজ্যিক ফ্লাইট কুয়ালালামপুর থেকে বেইজিং, আর অন্যদিকে সিমুলেটরে পাওয়া গেল একদম অন্য একটা রাস্তা, দক্ষিণ ভারত মহাসাগরের গভীরে একটা ওয়ান ওয়ে ট্রিপ, যেখানে জ্বালানি শেষ হয়ে গেলে প্লেনটা সোজাসুজি সাগরে বিধ্বস্ত হবে। এটা সত্যি একটা শিওরে ওঠার মতো আবিষ্কার ছিল। তো আসল কথাটা হলো, যদিও এই সিমুলেটরের ডেটা খুবই সন্দেহজনক, তদন্তকারীরা কিন্তু এটাকে চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরেননি। এটা শুধু একটা পরিকল্পনার সম্ভাবনাকে নির্দেশ করে, কিন্তু সেদিন রাতে ঠিক কী ঘটেছিল বা বিমানটা ঠিক কোথায় আছে সেটার কোনো পাকা প্রমাণ এটা দিতে পারে না। চলুন এবার একটু ডিজিটাল জগৎ থেকে বাস্তব জগতে ফেরা যাক। বিমানটা নিখোঁজ হওয়ার বেশ কয়েক বছর পর ভারত মহাসাগরের বিভিন্ন উপকূলে, যেমন ধরুন মাদাগাস্কার আর আফ্রিকার তীরে, বিমানের কিছু ভাঙা অংশ ভেসে আসতে শুরু করে। আর এই ধ্বংসাবশেষের সাথে পাওয়া গেল কিছু একদম অপ্রত্যাশিত তদন্তকারী বার্নাকল। ব্যাপারটা কিন্তু সত্যি অসাধারণ। বার্নাকল হচ্ছে এক ধরনের সামুদ্রিক প্রাণী যারা সাগরে ভাসমান যে কোনো জিনিসের ওপর নিজেদের আটকে নেয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই ছোট্ট প্রাণীগুলোর খোলস আসলে তাদের ভ্রমণপথের একটা ডায়েরির মতো কাজ করতে পারে। প্রক্রিয়াটা আসলে খুবই যৌক্তিক। বার্নাকলগুলো জন্মানোর পরেই ধ্বংসাবশেষের সাথে লেগে যায়। তাদের খোলস প্রতিদিন একটু একটু করে বাড়ে, আর প্রত্যেকটা নতুন স্তর সেই দিনের সমুদ্রের জলের তাপমাত্রা আর রাসায়নিক বৈশিষ্ট্য রেকর্ড করে রাখে। বিজ্ঞানীরা এই তাপমাত্রার রেকর্ড বিশ্লেষণ করে বলে দিতে পারেন যে ধ্বংসাবশেষের টুকরোগুলো ঠিক কোন কোন এলাকা দিয়ে ভেসে এসেছে। এই কথাটা থেকেই বোঝা যায় সেই মুহূর্তটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, যখন বিজ্ঞানীরা বুঝতে পারলেন যে প্রকৃতির মধ্যেই হয়তো এই বিরাট রহস্যের সমাধান লুকিয়ে আছে। এটা ছিল একটা প্রাকৃতিক সূত্র যা অনুসন্ধানের এলাকাকে আরও ছোট করে আনতে সাহায্য করতে পারত। তো একদিকে যখন ধ্বংসাবশেষ আর বার্নাকেলের মতো বাস্তব সূত্রগুলো তদন্তকে একটা দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই একদম অন্য একটা দিক থেকে এলো সবচেয়ে আধুনিক প্রযুক্তির একটা সমাধান। চলুন এই একদম নতুন আর প্রযুক্তিগতভাবে উন্নত তত্ত্বটার দিকে একবার নজর দেয়া যাক। এই ধারণাটা বুঝতে হলে ভাবুন যে পুরো পৃথিবী জুড়ে দুর্বল রেডিও সিগন্যালের একটা অদৃশ্য জাল বিছানো আছে। তত্ত্বটা হলো MH370-র মতো একটা বিশাল বিমান যখন এই সিগন্যালগুলোর মধ্যে দিয়ে উড়ে যায়, তখন এটা সেই সিগন্যালে একটা ছোট কিন্তু পরিমাপযোগ্য ডিস্টারবেন্স বা বিচ্যুতি তৈরি করে।
অনেকটা শান্ত জলের নৌকা চললে যেমন ঢেউ তৈরি হয়, ঠিক তেমনই একটা অদৃশ্য ঢেউ। এই উপমাটা দারুণভাবে বুঝিয়ে দেয় যে প্রযুক্তিটা কিভাবে কাজ করে। মানে বিমানটাকে সরাসরি ট্র্যাক না করে গবেষকরা বায়ুমণ্ডলে তার রেখে যাওয়া সেই সূক্ষ্ম ছাপ বা প্রতিধ্বনি ট্র্যাক করছেন। একজন ব্রিটিশ মহাকাশ প্রকৌশলী রিচার্ড গডফ্রে এই প্রযুক্তি ব্যবহার করে MH370 পুরো ফ্লাইট পথটাই বলতে গেলে পুনর্গঠন করেছেন। তিনি ১৮৬টা অস্বাভাবিক সিগন্যাল খুঁজে পেয়েছেন যা বিমানের সম্ভাব্য পথের সাথে মিলে যায়, আর সেটার উপর ভিত্তি করে তিনি একটা অত্যন্ত নির্দিষ্ট সম্ভাব্য ক্র্যাশ সাইটও চিহ্নিত করেছেন, ৩৩.২ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ৯৫.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। MH370 রহস্য হয়তো আজও সমাধান হয়নি, কিন্তু এই ট্র্যাজেডি বিশ্বজুড়ে বিমান নিরাপত্তায় একটা স্থায়ী আর গভীর পরিবর্তন এনেছে। চলুন দেখি সেই পরিবর্তনগুলো আসলে কি। এই প্রত্যেকটা উদ্ভাবনই কিন্তু MH370 ঘটনার সরাসরি প্রতিক্রিয়া। যেমন ধরুন, অটোনমাস ডিস্ট্রেস ট্র্যাকিং বা ADT এর মানে হল বিমান যদি বিপদে পড়ে, পাইলট কিছু না করলেও এটা নিজে থেকে প্রতি মিনিটে নিজের অবস্থান জানাতে থাকবে। স্যাটেলাইট ভিত্তিক ADSB সিস্টেম সমুদ্র বা মরুভূমির মতো দুর্গম জায়গাতেও বিমানের উপর নজর রাখে। আর ডিপ্লয়েবল ফ্লাইট রেকর্ডার হল এমন এক ব্ল্যাক বক্স যা দুর্ঘটনার সময় বিমান থেকে ছিটকে বেরিয়ে ভেসে থাকতে পারে আর সিগন্যাল পাঠাতে পারে। এগুলোর মূল উদ্দেশ্য একটাই, ভবিষ্যতে যেন আর কোনো বিমান এভাবে হারিয়ে না যায়। আর এই স্লাইডটা আমাদের একদম বর্তমান সময় নিয়ে আসে। রিচার্ড গডফ্রের WSPR বিশ্লেষণের উপর ভরসা করে ওশান ইনফিনিটি নামের একটা বেসরকারি সংস্থা আবার অনুসন্ধান শুরু করেছে। বছরের পর বছর অপেক্ষার হতাশার পরে নতুন প্রযুক্তি আর নতুন আশা নিয়ে তারা আবার ভারত মহাসাগরের গভীরে সেই উত্তরটা খুঁজছে। আর এটাই এখন $মিলিয়ন প্রশ্ন। ১ দশকেরও বেশি সময় ধরে পরিবারগুলো অপেক্ষা করছে, পুরো বিশ্ব তাকিয়ে আছে, আর তদন্তকারীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এই নতুন অনুসন্ধান হয়তো অবশেষে সেই বহু প্রতীক্ষিত উত্তরটা নিয়ে আসবে, অথবা আমাদের আধুনিক যুগের সবচেয়ে বড় বিমান রহস্যটা অমীমাংসিতই থেকে যাবে। এখন শুধু সময়ই তার উত্তর দেবে।